2024 সাল। এটি একটি শুধু সংখ্যা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের অমর এক স্তম্ভ। দেশ ও জনগণের এই বিজয়ের বছরটি এক নতুন অভিযাত্রা। গৌরবোজ্জ্বল এই বছরটি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের অংশ হয়ে থাকবে। এই বছরই বিশ্বের নৃশংস এক স্বৈরাচারের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। ছাত্রজনতার অদম্য লড়াই আর হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ হায়নার গ্রাস থেকে মুক্ত হয়েছে। 2024 সাল বাংলাদেশকে বিশ্বের বর্ষসেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নবীন প্রজন্ম এক দানবের মুঠো থেকে দেশকে ছিনিয়ে এনেছে। ছাত্রজনতার ঐক্যবদ্ধ লড়াই ও আত্মত্যাগের মাধ্যমে সমকালীন বিশ্বের বিরল এক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচার ও আধিপত্যবাদী আগ্রাসন থেকে মুক্ত হয়েছে। জনতার এই অভ্যুত্থান গোটা বিশ্বকে অবাক করেছে। ঘটনাবহুল 2024 সাল সম্পর্কে জানাবো আমাদের আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সালের শুরুতে 1 জানুয়ারি শেখ হাসিনা সরকার নিয়ন্ত্রিত আদালতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। স্বৈরাচার শেখ হাসিনার তাবেদার নির্বাচন কমিশনের মাধ্যমে 7 জানুয়ারি দেশে বিরোধী দলবিহীন একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে 2014 সালের 5 জানুয়ারি দশম, 2018 সালের 30 ডিসেম্বর একাদশ এবং সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারির দ্বাদশ সাধারণ নির্বাচন ছিল দেশ ও জাতির সঙ্গে প্রতারণা। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদের ভুয়া নির্বাচন শেখ হাসিনার পতনের জন্য পটভূমি তৈরি করে। দেশের জনগণ হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠে। হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে ওঠে। 19 জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে আলোচনায় আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয় আসিফ মাহতাবকে। ওই সেমিনারে তিনি অভিযোগ করেন, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় তিনি সপ্তম শ্রেণীর ওই বইয়ের মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফ থেকে শরীফার গল্প অংশের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এ বছরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 29 ফেব্রুয়ারি। ঢাকা শহরের বেইলি রোডের গ্রিন কোজি নামক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 46 জন মৃত্যুবরণ করেন। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল। পুরো ভবনের প্রতিটি তলায় রেস্তোরাঁ থাকায় ভবনে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল, যার ফলে দ্রুত আগুন ছড়িয়েছে। এই বছরটি ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এবং স্বৈরাচারের পতনের বছর হিসেবে স্থান করে নিয়েছে। 15 বছরের স্বৈরাচার হটানোর এটি ছিল চূড়ান্ত পর্ব। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন ধাপে ধাপে স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের এক দফার আন্দোলনে পরিণত হয়। 2024 সালের জুনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে এই আন্দোলন তীব্র হতে থাকে। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হওয়ার পর সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় কলেজসহ দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে। ধারাবাহিক এই আন্দোলন 3 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। এই আন্দোলনে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভয়াবহ দমন নিপীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনে রূপ নেয়। এই গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন। বাংলাদেশ এ সময় সাংবিধানিক সংকটে পড়ে যায় এবং এর 3 দিন পরে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই আগস্টের শেষ দিকে দেশের পূর্ব এবং উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার দুর্যোগ নেমে আসে। ফেনীসহ 12টি জেলা বন্যায় ডুবে যায়। বন্যায় বিপুল সম্পদের ক্ষতি ও প্রাণহানি হয়েছে। সরকার এই বন্যা মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করে এবং ছাত্ররা সহ সারা দেশের মানুষ বন্যার্তদের পাশে দাঁড়ায়।
উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের ১১টি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়ে পড়ে। স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ বিভিন্নভাবে আবারও ফিরে আসার চেষ্টা করে। প্রথমে তারা আদালতে ক্যু করার চেষ্টা করল, এরপর আনসারদের দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের অবস্থানকে কাজে লাগিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু ছাত্র জনতার পিটুনি খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং কিছু গ্রেফতার হয়। এরপর হিন্দুদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শাহবাগে অবস্থান ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে দেশে অরাজকতা তৈরি করার পায়তারা করে। পরবর্তীতে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে চট্টগ্রামের আদালতে নিয়ে গেলে তার অনুসারীরা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করে এবং একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। অপরদিকে পোশাক শিল্পে নৈরাজ্যের চেষ্টা করে দেশকে পঙ্গু করে দেয়ার পায়তারা করে। ২১ আগস্ট সরকার শ্বেতপত্র তৈরিতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করে। গত ১ ডিসেম্বর কমিটি প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র জমা দিয়েছে। শ্বেতপত্রে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮টি উপায়ে দুর্নীতির মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচারের তথ্য উঠে এসেছে। ভারতের তথাকথিত হলুদ মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে ব্যাপকভাবে নেরেটিভ প্রচার করেছে, এমনকি কিছু সরকার দলীয় নেতাও এই নেরেটিভে অংশ নিয়েছিল। বাংলাদেশে হিন্দু নির্যাতন করা হচ্ছে বলে তারা মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশকে বিশ্বের কাছে মৌলবাদী রাষ্ট্র বলে প্রচার করতে চেয়েছিল। এই পরিস্থিতিও বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ সুচারুরূপে হ্যান্ডেল করেছে। এছাড়াও পাকিস্তানের সাথে ৫৩ বছর পর সম্পর্ক স্বাভাবিকীকরণ, পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানিও উল্লেখযোগ্য। এছাড়া পণ্য আমদানিতে ভারতের উপর নির্ভরশীল না হয়ে অন্যান্য দেশ থেকেও আমদানি করা হচ্ছে। ফলে আজ ভারতের পশ্চিমবঙ্গের কৃষকরাই ভারতীয় হলুদ মিডিয়া ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ২০২৪ সালের অসংখ্য ঘটনা থেকে বিশেষ কিছু তুলে ধরা হলো। এছাড়াও আরও অসংখ্য ঘটনা রয়েছে যা বর্ণনা করতে গেলে ভিডিওর পরিধি বেড়ে যাবে, তাই বিশেষ কিছু তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও শেখ মুজিবুর রহমানের ৭২ থেকে ৭৫-এর কার্যকলাপ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।